সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার পক্ষ থেকে। আমি সায়েম সোহেব। সুপ্রিয় শিক্ষার্থী, অনেকেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়টিকে গুরুত্ব কম দেয় তাদেরই কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে খারাপ ফলাফল হয়। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে কি রয়েছে, কেন এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা দরকার, বিগত দিনে যারা আইসিটিতে ভালো করেছে তারা কিভাবে পড়েছে আইসিটি, এই বিষয়গুলোই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটাই। মূলত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় হচ্ছে থিওরিটিক্যাল রিডিং পড়া। তুমি যদি বাসায় একটু এফোর্ট দাও, একটু পড়ো, তাহলে মোটামুটি একটা আইডিয়া জেনারেট করতে পারবা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে। কিন্তু তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই তিনটা অধ্যায়ে যদি তুমি ইনস্ট্রাকশন না নাও তাহলে কিন্তু একদমই অসম্ভব। একা একা যদি তুমি বই পড়ো বা একা একা যদি বোঝার ট্রাই করো তাহলে কিন্তু একেবারেই অসম্ভব। কারণ এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে ম্যাথ। এখানে যে ম্যাথ রয়েছে, অঙ্ক রয়েছে, এই ম্যাথটা কিন্তু তুমি এর আগে করোনি। ক্লাস 8, 9, 10-এ যে ম্যাথ করে আসছো সেটা ছিল জেনারেল ম্যাথ। বাট এখানে যে ম্যাথ তুমি শিখবা এটা টোটালি ডিফারেন্ট একটা ম্যাথ। জর্জ বুলি 1854 সালে এক ধরনের নতুন ম্যাথ আবিষ্কার করে, একটা অঙ্ক আবিষ্কার করে, যে অঙ্কের নাম তার নাম অনুসারে হয় বুলিয়ান অ্যালজেব্রা। সো এখানে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা একটা ব্যাপার রয়েছে এবং এই বুলিয়ান অ্যালজেব্রার ডিজিট রয়েছে 0 এবং 1, অর্থাৎ বাইনারি। আমরা ক্লাস 8, 9, 10-এ যে জেনারেল ম্যাথ করেছি সেই জেনারেল ম্যাথে আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট নিয়ে ডিসকাস করেছি, বা 10টা ডিজিট ব্যবহার করে আমরা ওই ম্যাথটা সম্পূর্ণ করেছি। কিন্তু এখানে যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথে তুমি ডিজিট পাচ্ছ 2টা, 0 এবং 1। আমি যদি ট্রুথ টেবিলের কথা বলি, একটা ট্রুথ টেবিলে গেলে তুমি একটা ট্রুথ টেবিল ইনস্ট্রাকশন ছাড়া বোঝা মুশকিল, একটা ফাংশন থেকে সার্কিট তৈরি করা বোঝা মুশকিল, সরলীকরণের ক্ষেত্রে সূত্র ছাড়া বোঝা মুশকিল। এজন্যই আমার একটি স্লোগান রয়েছে, সেটি হচ্ছে মুখস্থ নয়, প্রযুক্তিগত জ্ঞান অর্জন হোক বুঝে বুঝে। এটি গেল তৃতীয় অধ্যায়ের কথা। এবার চলো চতুর্থ অধ্যায়ে কি রয়েছে। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড HTML, অর্থাৎ ওয়েব ডিজাইন। আমরা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সময় ব্যবহার করেছি। তুমি যখন ভর্তি হয়েছো তখন একটি ওয়েবসাইটে যাওয়া লাগছে, আবার যখন তুমি রেজাল্ট দেখো তখন একটা ওয়েবসাইটে যেতে হয়েছে। সো এই ওয়েবসাইটগুলো তো এমনি এমনি আসেনি, এই ওয়েবসাইটগুলো কেউ না কেউ তৈরি করেছে। তো এই ওয়েবসাইট যারা তৈরি করেছে বা যে তৈরি করেছে সে মূলত HTML জানে। একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে 3টি ল্যাঙ্গুয়েজের দরকার হয়, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো এই 3টে ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে মূলত একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি হয়। বাট এইচএসসি আইসিটি সাবজেক্টে যেটা রয়েছে এই 3টি বিষয়ের ঝামেলা নাই। এখানে শুধুমাত্র একটি ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে, সেটি হচ্ছে HTML, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি ভাষা। আমরা জাপানে যদি যেতে চাই তাহলে প্রথমে জাপানি ভাষা শিখতে হবে, কারণ জাপানে গিয়ে তাদের সাথে কমিউনিকেশনের একটা ব্যাপার রয়েছে। যদি আমরা জাপানি ভাষা না জানি, না শিখি, তাহলে কিন্তু জাপানে গিয়ে আমরা তাদের সাথে ডিসকাস করতে পারবো না বা তাদের সাথে কমিউনিকেশন করতে পারবো না। আর এখানে যদি আমরা ব্রাউজারের সাথে কমিউনিকেশন না করতে পারি তাহলে তো আর ওয়েবসাইট তৈরি করতে পারবো না। এই জন্য প্রথমত আমাদের ব্রাউজারের ভাষাটা শিখতে হবে, আর ব্রাউজারের ভাষাই হচ্ছে মূলত এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখবো এবং এগুলো পর্যায়ক্রমে আমাদের হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে শিখতে হবে, তাহলে কখনোই আর ভুল হবে না। এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের বিষয়। এবং পঞ্চম অধ্যায়ে যদি যাই, পঞ্চম অধ্যায়ে রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটাও এক ধরনের ভাষা। প্রোগ্রামিং কি? ধরো তুমি প্রাইভেট কার চালাতে পারো না। এখন আমি কি করলাম, একটা ধরো কোনো একটা কাগজে আমি কিছু একটা লিখলাম, কিভাবে প্রাইভেট কার চালাতে হয় সেটা আমি লিখলাম। লেখার পর এই কাগজটাকে যদি আমি তোমার মাথায় সিমুলেট করে দিই বা মাথায় যদি আমি এই কাগজটা তুলে দিই, তাহলে তুমি সাথে সাথে কেমনে প্রাইভেট কার চালাতে হয় সেই বিষয়ে পারদর্শী হয়ে গেলাম। সো আমি এই কাগজে যা কিছু লিখেছি, লেখার ফলে যেটা তৈরি হয়েছে এটি মূলত সফটওয়্যার। আর এই সফটওয়্যারটা তৈরি করার জন্য আমি ওখানে যা যা লিখেছি কাগজে সেগুলোই হচ্ছে প্রোগ্রাম, অর্থাৎ একটি বুদ্ধি তৈরি করা। আমরা যদি বলি একটা ডিভাইস, ধরো সেটা স্মার্টফোন হতে পারে বা কম্পিউটার হতে পারে। একটা স্মার্টফোন বা কম্পিউটার কিন্তু একা একা নিজে থেকেই সব কিছু করতে পারে না, তাকে কিন্তু আগে শিখাইতে হয়। ধরো তোমার ফোন একটা ছবি উঠাইছো, ছবিটা একটু ডার্ক আসছে, এই ডার্কনেস ছবিটাকে একটু ব্রাইট বাড়াতে হবে বা কালার গ্রেডিং করতে হবে। এই জন্য তোমাকে কি করতে হবে, একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। তোমার ডিভাইসে ধরো কোনো ধরনের সফটওয়্যার নাই, ফটো এডিটিং বা ছবি এডিট করার কোনো সফটওয়্যার নাই, তাহলে কি তুমি তোমার ডিভাইস দিয়ে ছবি এডিট করতে পারবে?
নিশ্চয়ই পারবে না। আর এই জন্য তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে তোমার ডিভাইসে আগে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, তাহলেই তোমার ডিভাইস কেমন করে ছবি এডিট করতে হয় এই বিষয়টা তোমার ডিভাইস বুঝতে পারবে। তার মানে তোমার ডিভাইসে যখন তুমি বুদ্ধি দিচ্ছ, বুদ্ধি দেওয়া মানেই হচ্ছে একটা সফটওয়্যার দেয়া। যখনই তুমি সফটওয়্যার দিচ্ছ সাথে সাথে তোমার ডিভাইস জ্ঞান সম্পূর্ণ হচ্ছে, বুদ্ধি সম্পূর্ণ হচ্ছে। আর এই সফটওয়্যারগুলো তৈরি করার জন্যই মূলত আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। এটিও একটি ভাষা, তার মানে আমি তোমাকে পঞ্চম অধ্যায়েও একটি ভাষা শেখাবো। সো আমরা যদি এই ভাষাটাকে আয়ত্ত করতে পারি তাহলে আমরাও সফটওয়্যার তৈরি করতে পারবো। এরপরে এসো ষষ্ঠ অধ্যায়ে। তো 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারে কি রয়েছে? ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডেটাবেস। এখানে আবার শব্দ কয়টা? ডেটা। ডেটা মানে কি? তথ্য, বা অনেক সময় আমরা উপাত্ত বলতে পারি। এই জায়গায় আবার অনেকে ভুল করে থাকে, তথ্য এবং উপাত্তকে এক করে ফেলে। তথ্য এক জিনিস, উপাত্ত আরেক জিনিস। প্রাথমিকভাবে তুমি যেটা জানতে পাও, ধরো কেউ এসে তোমাকে বলল যে আজকে অমুক জায়গায় এটা ঘটেছে, যে কোনো একটা কিছু এটা ঘটেছে। সো তুমি এটা যেটা জানলা এটা হচ্ছে তথ্য। এটা জানার পর তুমি হচ্ছে তাকে ফুললি বিলিভ না করে কোনো একটা মেথডে তুমি এটার তথ্য বা ফাইনালি তথ্য নেওয়ার চেষ্টা করছো যে আসলে ওখানে যেটা ঘটেছে, যেটা আমি জানলাম, এটা আসলে কতটা সত্য বা কতটুকু সত্যতা রয়েছে। এই যে তুমি ডিটেলসে জানার জন্য তুমি সেখানে সশরীরে গেলে, অথবা হচ্ছে ফোন দিলে, অথবা যে কোনো ওয়েতে তুমি তথ্য জানার চেষ্টা করলে, ফাইনালি তুমি জানলে কি যে ও বলেছিল 100 জনের কথা, তুমি ফাইনালি জানলে 10 জন। এই যে প্রাথমিকভাবে তুমি যেটা জানতে পারলে সেটা ছিল তথ্য, আর যাচাই বাছাইকরণ করার পর সঠিক বা সত্যতা যতটুকু সেটি হলো উপাত্ত। সো এই তথ্য আর উপাত্ত মিলেই মূলত আমি ডেটা বলছি। সো ডেটা বেস, এখানে দুইটা শব্দ, একটা ডেটা আর একটা হলো বেস। বেস মানে হলো ভিত্তি, তাহলে ডেটাবেস মানে হলো তথ্যের ভিত্তি। অর্থাৎ ধরা যাক তোমার কলেজে 500 জন স্টুডেন্ট রয়েছে। এই 500 জন স্টুডেন্টের মধ্যে 500 জন স্টুডেন্টের নাম, ফোন নাম্বার, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা ইত্যাদি ইনফরমেশনগুলো কিন্তু কলেজে রয়েছে। এখন কলেজ কর্তৃপক্ষ যদি এই তথ্যগুলোকে কোনো একটা রেজিস্টারে লিখে রাখে, তাহলে পরবর্তীতে স্টুডেন্ট গিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে যখন ফর্ম ফিল আপের জন্য যাবে, বা ভর্তির জন্য যাবে, বা রেজাল্টের জন্য যাবে, বা আদারওয়াইজ বিভিন্ন কাজে যেতে হয়, সো সেই কাজে যাবে, তখন কলেজ কর্তৃপক্ষ কিন্তু একটা একটা করে পেজ উল্টিয়ে তোমার তথ্য বের করবে। আর তাতে করে কিন্তু সময় অনেক বেশি লাগবে, এবং এটা কিন্তু অগোছালো একটা ব্যাপার হয়ে গেল। আর যদি তোমার এই ইনফরমেশনগুলো কলেজ কর্তৃপক্ষ চমৎকারভাবে কম্পিউটারের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখে, তাহলে এই 500 জন স্টুডেন্টের তথ্য কলেজে কিন্তু সুন্দরভাবে সাজানো থাকবে। ভবিষ্যতে যখন তুমি যাচ্ছ, গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বলছো বা নাম বলছো, তখন কম্পিউটার অপারেটর বা কলেজে যারা আছেন তারা কিন্তু তোমার নামটা সার্চ করবে, সাথে সাথে তোমার ইনফরমেশন মানে হাজার হাজার তথ্যের ভিতর থেকে তোমার তথ্যটা সামনে চলে আসবে এবং তোমাকে সার্ভিসটা প্রোভাইড করবে। তো এই যে পদ্ধতি, হাজার হাজার মানুষের ডেটাগুলোকে চমৎকারভাবে কম্পিউটারে সাজিয়ে রাখার যে পদ্ধতি, সেটি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিবিএমএস। ডিবিএমএস, আরডিবিএমএস, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো যখন আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো তখন। তো এই হচ্ছে আমাদের টোটাল 6টা অধ্যায়। আমরা যদি এই 6টা অধ্যায়ের উপর প্রপারলি একটা ধারণা নিতে পারি এবং প্রপারলি যদি আমরা এই 6টা অধ্যায়কে কভার করতে পারি, তাহলে অবশ্যই আইসিটি বিষয়ে A+ নিশ্চিত আসবে। আশা করছি আজকের ভিডিওতে আমি যা বোঝানোর চেষ্টা করেছি সঠিকভাবে তুমি বুঝতে পেরেছ। কথা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।